ওকে, হ্যালো গাইস, সবাই ঠিক আছো? জি স্যার। ওকে, আজকে আমরা দুটো ক্লাস নেওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। সো one is still making using induction furnace. এটা আমাদের দেশ এবং নেইবারিং কান্ট্রিজ গুলোতে এবং আফ্রিকার কোন কোন দেশে এটা অ্যাভেলেবল আছে। আমাদের দেশে যেহেতু হেভিলি ডিপেন্ডেন্ট অন দিস ইন্ডাকশন ফার্নেস প্রসেস, যার জন্য আমরা এটা একটু দেখার চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, তোমাদের আজকে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য বুক এটা দিয়ে দিব। এখানে বোথ ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং ইন্ডাকশন ফার্নেসের কনস্ট্রাকশন এবং ইলেকট্রিসিটির ব্যাপারটা একটু ডিটেল করে দেওয়া আছে। আমরা লেকচার নোটে এটা উল্লেখ করিনি, যেটা জাস্ট ফর ইউ রেফারেন্স। তোমরা এটা দেখে নিতে পারো যে কিভাবে এটা কাজ করে। হয়তো যদি ইন্ডাস্ট্রিতে কেউ জয়েন করা তাহলে তাদের কাজে লাগতে পারে। ওকে, সো আমাদের লেকচারের মূল উদ্দেশ্যটা হলো যে ব্রিফ হিস্ট্রি, যদিও আমরা এটা মনে হয় একদম প্রথম দিকে আলাপ করেছি, তারপরে জাস্ট হাইলাইট করবো। দেন you'll be able to explain the salient feature of steel making. So induction furnace এর main features গুলো কি কি সেটা আমরা দেখবো, and then আর্ক ফার্নেসের সাথে একটা কম্পারেটিভ স্টাডি করবো। এই হলো আমাদের মোটামুটি আজকের লেকচার আউটকাম। ওকে, সো আমরা বলেছিলাম যে এই ইন্ডাকশন রুট যেটা এসছে সেটা হলো ওই মাইকেল ফ্যারাডের যে প্রিন্সিপলস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে লটা দিল, তারপরে থেকেই আলটিমেটলি এই ইন্ডাকশন প্রসেসটাকে ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 1870-তে এটা ফার্নেস শুরু হয়। তার মানে কমার্শিয়াল ইউজ অফ প্রিন্সিপল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেটা চালু হয়। দেন ইন্ডাকশন ফার্নেস ফর মেল্টিং ইউজুয়ালি 1890-তে স্টার্ট হয়। ইউএসএ তে 1907-এ কমার্শিয়াল প্রসেস শুরু হয় ফিলাডেলফিয়াতে। থ্রি ফেস ইন্ডাকশন ফার্নেস জার্মানিতে শুরু হয় 1906। সো মোটামুটি 1900-এর একদম শুরুর দিকে এটা একটা জনপ্রিয়তা পায়। ইন্ডিয়াতে মিড 60-এর দিকে, 1960-65-এর দিকে তারা ইন্ডাকশন ফার্নেস ইউজ করা শুরু করে। ইম্পোর্টেড, বাইরে থেকে ইম্পোর্টেড করে নিয়ে আসে মিডিয়াম ফ্রিকোয়েন্সি ফার্নেস। আমরা যদি জানি এখন মিডিয়াম ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি ফার্নেস আছে অ্যাভেলেবল, ঠিক আছে। সো ইনিশিয়ালি তারা স্টেনলেস স্টিল মেল্টিং করার জন্য ব্যবহার করতো। পরবর্তী পর্যায়ে যেহেতু তারা জাস্ট ইন্ডিজিনাস প্রসেস ইউজ করে তারা মাইল্ড স্টিল করার সাথে, আমাদের স্টিল বার তৈরি করার জন্য যে মাইল্ড স্টিলটা লাগে সেটা কিভাবে মেল্ট করা যায় তার জন্য প্রসেসটা ডেভেলপ করলো। এবং এইটা যখন তারা মোটামুটি ভাবে সাকসেসফুল হলো এবং তারপর থেকেই তারা নিজেরাই তাদের ইন্ডাকশন ফার্নেস বানানো শুরু করলো এবং এটার জনপ্রিয়তা দিন দিন করে বাড়তে শুরু করলো। আমাদের দেশে বলেছিলাম যে 1996-এ বিএসআরএম প্রথম একটা স্টিল মিল নিয়ে আসে, যেটা আগে এখন মেঘনা স্টিল নিয়ে নাম, অধিক যেগুলো যেহেতু ইউনিট আছে, একদম প্রথম ইউনিট যেটা সেটা হলো মেঘনা স্টিল ওয়ার্কস প্রবাবলি এটার নাম। তো এই নামে ছিল। নাও আমার দ্যাট বাংলাদেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে অলমোস্ট সবগুলোই, দুই একটা ছাড়া অলমোস্ট সবগুলো ইন্ডাস্ট্রি ইন্ডাকশন ফার্নেস করে চলে। আগেকার ইন্ডাকশন ফার্নেস ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 5 টন, এখন এটা হয়তো 35 টনে মনে এসছে। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ। এবং জাস্ট হাতে গোনা কয়েকটা ইন্ডাস্ট্রি যেমন বিএসআরএম, সো এরা কেবলমাত্র এই 30 বা 35 টনের ক্যাপাসিটি ইন্ডাস্ট্রি আছে। বাকি প্রায় সবগুলোই, যত ছোট ছোট ফার্নেস যেগুলো আছে সবগুলোই মূলত মনে হয় 5 টনের ক্যাপাসিটি। ওকে, সেলিয়েন্ট ফিচার্স যদি চিন্তা করি, এই ইন্ডাকশন ফার্নেস প্রসেসটাকে সাধারণত ডেড মেল্টিং ইউনিট বলে। কেন ডেড মেল্টিং বলে? বিকজ অলমোস্ট নো অর মিনিমাল রিফাইনিং টেকস প্লেস। সো যেহেতু প্রসেসটাই এখানে অক্সিডাইজিং, যে লাইনিং যেটা দেওয়া হয়, ইট ইজ অ্যান অ্যাসিড প্রসেস, সিলিকা লাইনিং দেওয়া হয় সাধারণত। অ্যাসিড প্রসেস হওয়ার কারণে আমরা জানি অ্যাসিড প্রসেসের মধ্যে রিফাইনিং
is not possible, ঠিক আছে? সো কার্বন রিমুভাল হয়তো পসিবল, যেহেতু কার্বন রিমুভ করতে অক্সিডেশন করতে শুধু লাগে, কিন্তু আদার ইম্পিউরিটি, মেইন ইম্পিউরিটি যেগুলো ফসফরাস, সালফার, এগুলো করার জন্য দিস ইজ নট পসিবল। Hence, the raw material plays very important role during steel making. So, যেহেতু এটা রিফাইনিং হচ্ছে না, সুতরাং তুমি কি র মেটেরিয়াল দিচ্ছ আলটিমেটলি সেটাই তোমার ফাইনাল প্রোডাক্ট হিসেবে চলে আসছে অলমোস্ট, ঠিক আছে? কম্পোজিশন অলমোস্ট ডোন্ট চেঞ্জ। অ্যাজ এ রেজাল্ট তোমার র মেটেরিয়ালটা তোমাকে ভেরি সিলেক্টিভলি সিলেক্ট করতে হয়। Besides affects the quality of steel produced, raw material also affects the volume of slag produced. ঠিক আছে? যদি বেশি ইম্পিউরিটি থাকে তাহলে স্ল্যাগ বেশি জেনারেট করবে, ফ্যাক্টরি লাইনিং বেশি করে খরচ করানো হতে শুরু করবে। সেফটি অফ দ্য বোথ প্ল্যান্টস অ্যান্ড দ্য ওয়ার্কিং পার্সোনাল, আমাদের দেশে সেফটি নিয়ে খুব একটা ইস্যু, মানে ইস্যু বলতে মিন করছে লোকজন চিন্তা করে না, কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। খুব সময় বিএসআরএম এর মধ্যেই মনে হয় একবার হয়েছিল, আমার ঠিক মনে করতে পারছি না কোন ইন্ডাস্ট্রিতে, মানুষ পড়ে গেছিল যারা ওই ই করে চার্জিং করে, জাস্ট ফার্নেসের ভিতরে পড়ে গেছিল, এভাপোরাইজড ইনস্ট্যান্টলি। বিভিন্ন ধরনের চার্জিং করার সময় এই গ্যাস সিলিন্ডার গুলা, এমটি গ্যাস সিলিন্ডার এমটি মনে করে দেয়, উইদাউট মানে সাধারণত নিয়ম হলো এটা ফুটো করে দেওয়া, মানে এটা কেটে দেওয়া যাতে করে ভিতরে গ্যাস জমতে না পারে, যদিও যদি থাকে, কারণ হাই টেম্পারেচারে গ্যাস এক্সপান্ড করে এবং তখন এটা বাস্ট করে, বাস্ট করলে পরে একদম সব শেষ, ঠিক আছে? এই ধরনের কারণে অনেক লোক মারাও গেছে। সো সেফটি ইজ ইম্পর্টেন্ট বোথ প্ল্যান্ট এবং ওয়ার্কিং পার্সোনালের জন্য। র মেটেরিয়াল যদি ঠিকঠাক মতো না হয়, র মেটেরিয়াল তো কম্পোজিশন তো আছেই, র মেটেরিয়ালের সাইজ শেপ অবশ্যই আছে, এছাড়াও চার্জিং প্র্যাকটিস সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। ফার্নেস যেহেতু ছোট সাইজের, সুতরাং বড় বড় টুকরা যদি দিয়ে দাও, আগে দিয়ে দাও, তাহলে পরে প্যাকিং ঠিক মতো হয় না। যত প্যাকিং ঠিক মতো হবে, ডেন্সিটি যত বেশি হবে, তত এনার্জি কনজাম্পশন তত কম হবে, হিট জেনারেট করবে তত বেশি এবং কুইকলি মেল্টিং হবে। সো এই ধরনের, সো বোথ ফর কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ফার্নেস প্রোডাক্টিভিটি, ফার্নেস চার্জিংটা এফিশিয়েন্ট হতে হবে। ইম্পর্টেন্ট প্যারামিটার্স রিগার্ডিং স্ক্র্যাপ যদি ধরি, সাইজ আছে, বাল্ক ডেন্সিটি আছে, কেমিক্যাল কম্পোজিশন তো অবশ্যই একটা ব্যাপার আছে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেশের রেসপেক্টে যেটা হলো ক্লিননেস, মানে এর ভিতরে ডার্ট আছে কিনা, অয়েল আছে কিনা, গ্রিজ আছে কিনা, স্কেল আছে কিনা, ইভেন নন মেটালিক মানে কন্টামিনেশন আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই হলো মোটামুটি চার্জ। মেটালিক্স এর মধ্যে যেগুলো আমরা নর্মালি ইউজ করি, মেটালিক্স তো মেইন ইনগ্রেডিয়েন্ট, যেখানে রিফাইনিং খুব একটা হয় না। সো এখানে তাহলে র মেটেরিয়ালের মধ্যে যেটা পড়ে সেটা হলো স্টিল স্ক্র্যাপ, মেইন র মেটেরিয়াল। এছাড়া কিছু আয়রন স্ক্র্যাপও ইউজ করা হয়, প্রচুর দেখা যায় কাস্টনের স্ক্র্যাপ ঢুকিয়ে দিয়েছে, পিগারনের স্ক্র্যাপ ঢুকিয়ে দিয়েছে। স্পঞ্জ আয়রন একটা এগেইন ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, কারণ কম্পোজিশন যদি কমাতে চাই তাহলে পরে যেহেতু রিফাইনিং হয় না, সুতরাং ডাইলিউশন একটা অনলি ওয়ে। সো স্পঞ্জ আয়রন দিয়ে ডাইলিউট করা, কার্বোরাইজার দেওয়া, কার্বন লাগে বাবলিং করতে গেলে পরে, কারণ কার্বন হচ্ছে গ্যাস জেনারেট করতে হবে, যেহেতু আর কোনো ওয়ে নাই। অ্যাডিটিভস, ফেরোঅয়েল, ডিফারেন্ট কাইন্ড অফ ফেরোঅয়েল লাগে ইফ ওয়ান্ট টু প্রডিউস, ইভেন যদি আমি ডিঅক্সিডেশনও করতে চাই অ্যাড করতে হয়, অথবা অ্যালয় এডিশন যদি করতে চাই তাহলেও ফেরোঅয়েল লাগে। তো ফেরোম্যাঙ্গানিজ, ফেরোসিলিকন, এই দুটো তো মোস্ট কমন ইনগ্রেডিয়েন্ট। এছাড়াও যদি সামান্যতম ক্রোমিয়াম যদি চাই তাহলে পরে সাধারণত ফেরোক্রোম অ্যাড করা হয়। Dirty or contaminated scrap tend to deposit a slag layer on the furnace refractory, ঠিক আছে? So it restricts quality of power, effectively reduce internal diameter. এটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা দেখেছি যে একটা লাইনিং ঠিক করার পরে যখন মেল্টিং করা স্টার্ট করে, এই স্ল্যাগ জমার কারণে আস্তে 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 ডায়ামিটার ছোট হতে থাকে। প্রথমে যে ডায়ামিটার ছিল, স্ল্যাগ লেয়ার জমতে 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 ডায়ামিটার ছোট হয়ে যায়, ঠিক আছে? মেক চার্জিং ডিফিকাল্ট, হুইচ এগেইন এফেক্টস দ্য এনার্জি এফিসিয়েন্সি। মনে রাখতে হবে ইট ইজ অ্যান ইন্ডাকশন ফার্নেস, ঠিক আছে? সো ইন্ডাকশন কয়েলের ভিতরে আছে, তো যত তোমার এই থিকনেসটা বাড়তে থাকবে, আলটিমেটলি ভিতরে কারেন্ট ইনডিউসের পরিমাণটা কমতে থাকবে। Rusty scrap not only take more time to melt but also contains less metal for charging, ঠিক আছে? Scrap contains pre-coated steels, যেমন টিন হতে পারে, গ্যালভানাইজড হতে পারে, এগুলো এক্সেসিভলি ফিউম জেনারেট করে এবং স্ল্যাগ ক্রিয়েট করে।
এবং যত বেশি স্ল্যাগ হবে এনার্জি লস 10 কিলোওয়াট পার টন হিসাবে কমতে থাকে, ঠিক আছে। So irrespective of charging mode, sponge iron always charged, আমরা বলেছি। If you sponge iron reacts vigorously with carbon, so carbon boil হচ্ছে, এবং carbon boil হলে পরে আমরা জানি heat transfer efficiently হচ্ছে, কারণ কার্বন মনোক্সাইড গ্যাস জেনারেট করতেছে, সো হিট জেনারেট করে, ইট ইজ এক্সথার্মিক। স্ল্যাক মেটাল কন্ট্যাক্ট বেড়ে যায়, হোমোজেনিটি অফ দ্য বাথ বাড়ে, যেহেতু প্রচুর এজিটেশন হচ্ছে। রিমুভাল অফ নাইট্রোজেন এবং হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড নিয়ে যাওয়ার সময় কার্বন মনোক্সাইড বাবল যখন চলে যায় তখন এগুলো সব লিকুইডের ভিতরে যে গ্যাস আছে সেগুলো সহ নিয়ে যায়। সো স্পঞ্জ আয়রন দিলে পরে বিসাইডস ডাইলেটিং দ্য কম্পোজিশন, এই এক্সট্রা বেনিফিটটা পাওয়া যায় বাই কার্বন বয়েল। ইন্ডাকশন ফার্নেস স্ল্যাগস আর নট ফ্লুইড, এটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে নর্মালি আমরা যখন আর্ক ফার্নেসের কথা চিন্তা করি বা বেসিক অক্সাইড ফার্নেসের কথা চিন্তা করি, টেম্পারেচার ইজ নট অ্যান ইস্যু বিকজ ভেরি হাই টেম্পারেচার জেনারেট করে। ইন্ডাকশন ফার্নেসে টেম্পারেচার যেটা আমরা নর্মালি ইউজ করি সেই টেম্পারেচারটার মধ্যে স্ল্যাগ যেটা জমে, এবং যেহেতু অনেক ময়লা টয়লা থাকে, এজ এ রেজাল্ট স্ল্যাগটা ইজ বিকাম ভেরি ভিসকাস, ভেরি ভিসকাস স্ল্যাগ এবং স্টিকি। সো হেভি এবং স্টিকি স্ল্যাগ নর্মালি আমরা যেটা ইমাজিন করি, স্ল্যাগের ডেন্সিটি কম সুতরাং স্ল্যাগ উপরে বেশি উঠবে, মেটালের ডেন্সিটি 7, স্ল্যাগের ডেন্সিটি খুব সম্ভব রাফলি আমরা যেহেতু সিলিকা বেশি থাকে, সো 3 কাছাকাছি আমরা যদি চিন্তা করি, সো 7 এর ডেন্সিটি হলো মেটাল 3, সো খুব রেডিলি উপরে বেশি ওঠার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না বিকজ অফ দ্য কম্পোজিশন। আমরা মনে আছে আমি দুইটা লর কথা বলছিলাম, একটা হলো স্টকস ল, একটা রসেজাস ল ছিল। স্টকস ল বলছিল যে ডেন্সিটি যদি সমান হয় বড় সাইজগুলো উপরে উঠবে, বড় সাইজগুলো আগে মানে ছোট পার্টিকেলগুলো আগে উপরে উঠে যাবে, আর যদি পার্টিকেল সাইজ ছোট হয় তাহলে লাইটার পার্টিকেল উপরে উঠে যাবে, দ্যাট ওয়াজ স্টকস ল। কিন্তু রোসেস ল বলতেছে না, সারফেস টেনশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে এই যদি যত বেশি ডার্ট ময়লা টয়লা থাকবে, ডার্ট মানে অ্যালুমিনা, যত বেশি এই সমস্ত জিনিসগুলো থাকবে তত তোমার এই কি বলে এটারে সারফেস টেনশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সো দ্যাটস ওয়াই ইট বিকাম স্টিকি, এবং এটা সহজে উপরে ভেসে ওঠে না, ঠিক আছে। যার কারণে পিরিয়ডিক রিমুভাল অফ স্ল্যাগ, তোমরা যদি স্টিল ইউনিট কি বলে ইন্ডাস্ট্রিজ যাও তাহলে দেখবে যে কন্টিনিউয়াসলি স্ল্যাগ রিমুভাল করতেছে। পিরিয়ডিক রিমুভাল অফ স্ল্যাগ ইউজিং ডিস্ল্যাগিং স্পুনস, স্টোন দিয়ে করতেছে। সামটাইমস কোয়াগুলান্ট ইউজ করে, যদি কোয়াগুলান্ট ইউজ করে তাহলে পরে সাধারণত স্ল্যাগ ওইটা ফ্লুইড না হয়ে এটা পার্টিকেল ড্রস পাউডারের মতো হয়ে যায়, তখন হয়তো মোটামুটি ভাবে ইজিলি সরানো যায়। কিন্তু যে কোয়াগুলান্ট যেগুলো দিচ্ছে সেটা লাইনিং এফেক্ট করতে পারে। Slag volume can be reduced by selecting clean and proper charge material. ওকে, এটা তো বোঝা যাচ্ছে। স্পঞ্জ আয়রন যদি দেই হায়ার পার্সেন্টেজ, কারণ স্পঞ্জ আয়রনের মধ্যে আয়রন অক্সাইড আছে, কিছু সিলিকা আছে, সো যদি হায়ার পার্সেন্টেজ অফ আয়রন থাকে তাহলে এই সমস্ত ইম্পিউরিটিগুলো এখানে কম হতে যাচ্ছে। মেটাল লসেস নর্মালি লেস দ্যান 5%, যদিও আমরা বলি এটা আইডিয়াল কেস সিনারিও, কখনোই এই কম এটা পাওয়া যায় না, ঠিক আছে। আমরা খুব সময় পিএসআরএম এর একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 20 টন ফার্নেসের মধ্যে চার্জ করলে পরে হয়তো দেখা যায় যে 16 টন পাচ্ছি। সো অ্যারাউন্ড 4 টন, 20 টনের মধ্যে 4 টন যদি চলে যায় 25%, ঠিক আছে। সো সব ইন্ডাস্ট্রিতে এরকম হবে নট নেসেসারি, কিন্তু তোমার যদি স্ক্র্যাপ যদি ঠিক মতো না হয় তাহলে এই ধরনের ভলিউমে জেনারেট করবে, ঠিক আছে। সো লস যেটা ফিজিক্যাল সাইজ এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করছে বেসিক্যালি, এবং ডিসল্যাগিং প্র্যাকটিস এবং পোরিং অপারেশনস সেটাও সামটাইমস এফেক্ট করে। রিকভারি অফ কার্বন 85 to 90%, যেহেতু রিফাইনিং খুব কম হচ্ছে, ঠিক আছে। সো কার্বোরাইজার মাঝে মাঝে দেখা যায় কার্বোরাইজার অ্যাড করি, মেথড অফ অ্যাডিশনস, টাইম অফ অ্যাডিশনস, ঠিক আছে। it can be expected to be within, sorry এটা কোথায় কি আছে, ওকে। সো লাস্টলি যদি আমরা কম্পেয়ার করি আর্ক ফার্নেসের সাথে ইন্ডাকশন ফার্নেসের, সো টেকনিক্যাল অ্যাডভান্টেজ যদি আমরা ওভার ইলেকট্রিক ফার্নেস আর্ক ফার্নেসের কথা চিন্তা করি, লো রিকোয়ারমেন্টস অন ইলেকট্রিক্যাল গ্রিড, ঠিক আছে। আমরা জানি যে ইলেকট্রিক আর্ক ফার্নেসে হিউজ কারেন্ট লাগে, সো ইন্ডাকশন ফার্নেসে এতটা লাগে না। ইন্ডাকশন ফার্নেসে মিডিয়াম ফ্রিকোয়েন্সি
ইভেন লো ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন ফার্নেস অ্যাভেলেবল। তার মানে সোজা কথা লাইন কারেন্ট যেটা আছে আমরা নর্মালি যে কারেন্ট ইউজ করি জাস্ট ওইটা দিয়ে অ্যাডাকশন যোগ করে দেওয়া যায়। সো কোনো সমস্যাই হচ্ছে না। হায়ার ইল্ড অ্যাজ ডিফাইনিং ইজ মিনিমাল, সো যা দিচ্ছ অলমোস্ট সেটাই তুমি পাচ্ছ। লোয়ার কনজাকশন ফেরে হয় নট, খুব একটা লাগে না বিকজ এখানে রিফাইনিং হচ্ছে না। নো কস্ট অফ ইলেকট্রোডস, আমরা জানি যে আর্ক ফার্নেসের একটা বড় একটা কনজিউমেবল হলো ইলেকট্রোডস। লেসার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, খুব একটা কিছু লাগে না, ছোট জায়গার মধ্যে এটা হয়ে যায়, ঠিক আছে। সুইটেবিলিটি চার্জিং অ্যাডিশনস মেনি টাইমস, ফার্নেস ওপেন আছে, খুব একটা সমস্যা নাই, ফার্নেসের 2-3 ফুট দূরেই তুমি দাঁড়িয়ে থাকতে পারবা, সুতরাং এনি চার্জ অ্যাডিশনস ইউ ক্যান ডু ইট। লো লোড অ্যান্ড নো ফ্লিকার ডিস্টারবেন্স। আর ফার্নেসে যেটা ফ্লিকার মানে হলো যে ওই আর্কিং যেটা হচ্ছে, আর্কিং এর সময় ফ্লিকিং হয়। So automated application in simple way. So automation processor. So these are the common advantages আর্ক ফার্নেসের উপরে। ডিসঅ্যাডভান্টেজের কথা যদি চিন্তা করি তাহলে পরে এক নম্বর হলো মিনিমাম ওয়াল থিকনেস। আমরা বলেছি যে যেহেতু ইন্ডাকশনটা আমি নিতে চাই, তোমার মেটালের মধ্যে ইন্ডাকশন কারেন্ট ইন্ডিউস করতে, সেকেন্ডারি কারেন্ট ইন্ডিউস করতে চাই, সুতরাং ওয়ালটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হওয়া উচিত। সো লাইনিং যদি চিকন হয়ে যায়, চিকন হওয়া দরকার। চিকন হলে পরে আরেকটা সমস্যা হয়, রিস্ক অফ ক্র্যাকিং। তার মানে অনেক সময় এটা হয়ে যায় যে লাইনিং ফেটে মেটাল ভিতরে ঢুকে গেছে, যেহেতু চিকন লাইনিং হয়েছে, লাইনিং করড হয়ে কোনো একটা জায়গার মধ্যে এত চিকন হয়ে গেছে যে ওখানে টেম্পারেচার ওটা গলে যেয়ে নিয়ে জাস্ট মেটাল ভিতরে ফ্লো করে এবং ওকে এভরিথিং ড্যামেজ। সো এই ধরনের সিনারিও পসিবল। ইন্ডাকশন ফার্নেস পুটস মোর স্ট্রিনজেন্ট রিকোয়ারমেন্ট অফ দ্য কোয়ালিটি অফ স্ক্র্যাপ। এটা তো আমরা আগেই বলেছি, স্ক্র্যাপ সর্টিং যদি ঠিক মতো না করো, স্ক্র্যাপ সর্টিং বলতে আমরা কয়েকটা জিনিস মেন করতে পারি। সেটা হলো কম্পোজিশন ওয়াইজ স্ক্র্যাপ সর্টিং করা, দেখতে হবে যে হাই কার্বন ম্যাটেরিয়াল আছে কিনা, বা এটার মধ্যে কোনো নন ফ্রাস ম্যাটেরিয়াল বেশি আছে কিনা। আমাদের দেশে নন ফ্রাস প্রচুর জিনিসপত্র চলে আসে, ইলেকট্রিক ওয়্যার চলে আসে, অন্য গ্যালভানাইজ বিভিন্ন জিনিস চলে আসে, জিঙ্ক বিভিন্ন জিঙ্ক কোটেড জিনিস চলে আসে। সো এই এই সমস্ত জিনিসগুলোর ভিতরে চলে আসে। সো কোয়ালিটি প্লাস স্ক্র্যাপ ভেরি ইম্পর্টেন্ট। ডিকার্বনেশন, ডিসালভারেশন এবং ডিসফসফোরেশন রেস্ট্রিক্টেড ডিউ টু রিফ্র্যাক্টরি ওয়্যার। মানে এগুলো করতে গেলেই তোমাকে সাধারণত বেসিক জিনিস দিতে হয়, তাই তো? আমরা ফসফরাস রিমুভ করতে চাইলে পরেও বেসিক লাগবে, সালফার রিমুভ করতে গেলে পরেও বেসিক লাগবে। সো বেসিক সিস্টেমটা এখানে প্রোভাইড করা ইম্পসিবল, যেহেতু লাইনিংটা এসিডিক লাইনিং। সো যদি এটা করতে চাও, রিফ্র্যাক্টরি ওয়্যার, the non-metallic component of the charged material is to be kept under control. Okay, the volume of the slag is limited and doesn't have adverse effect of. Okay, এটা তো বোঝা যাচ্ছে না। Compared to electric arc furnace, induction furnace of very high capacity are not present. আমরা বলেছিলাম যে আর্ক ফার্নেস গুলো মোটামুটি 200-300 ক্যাপাসিটি, টন ক্যাপাসিটিরও হতে পারে, কিন্তু আমরা ইন্ডাকশন ফার্নেসের বেলায় দেখেছি যে মনে হয় ইন্ডিয়া ওয়াইজ মনে হয় 50 টনের মতো আছে, এটা আমাদের দেশে 30 টনই মনে হয় ম্যাক্সিমাম। সো ভেরি স্মল ক্যাপাসিটি ইন্ডাকশন ফার্নেস, লার্জ ক্যাপাসিটি নট অ্যাভেলেবল। এছাড়াও টিপিক্যাল টেবল অফ ফর্মে কয়েকটা অ্যাডভান্টেজ মানে কম্পারিজন যদি করি, ফর এক্সাম্পল কেমিস্ট্রি, অ্যাবিলিটি টু ডিফাইন কোয়ালিটি চার্জ ম্যাটেরিয়াল, ঠিক আছে। ইলেকট্রিক আর্ক ফার্নেসে ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ চার্জ পসিবল, এনি কাইন্ড অফ, কিন্তু ইন্ডাকশন ফার্নেসে ইউ ক্যান ডু ইট। কন্ট্রোল অফ কম্পোজিশন, ইউ ক্যান কন্ট্রোল এনি লেভেল, ঠিক আছে। ফসফরাস, সালফার, কার্বন সবকিছুই তুমি এখানে ইউজ করতে পারো। জাস্ট সালফার রিমুভ করার জন্য তোমার ডাবল স্ল্যাবের কথা আমরা বলেছি, ডাবল স্ল্যাব প্র্যাকটিস করতে হবে, কিন্তু এখানে দ্যাট ইজ নট পসিবল, ঠিক আছে। কার্বন ইউজুয়ালি হায়ার লেভেলেই থাকে, ঠিক আছে। লো কার্বন সাধারণত করতে চায় না, যেহেতু আমাদের আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা কিন্তু অ্যালয় স্টিল খুব একটা বানাই না, ঠিক আছে। আমরা যা বানাই সবই মাইল্ড স্টিল, রড বানাই বেসিক্যালি। আমাদের যত স্টিল মেল্টিং ইউনিট আছে প্রায় সবগুলাই শুধু রড মেল্টিং এর জন্য। সো অ্যালয় স্টিলের জন্য ইন্ডাস্ট্রি হাতে গোনা কয়েক একটা দুইটা আছে, যার কারণে আমরা এই অন্য জিনিসগুলো দেখতে পাই না, এখানে অন্য প্রসেসও খুব একটা ডেভেলপ হয়নি, ঠিক আছে। সো সালফার ক্যানট বি রিমুভ, ওকে, এটা আমরা বলছি। কার্বন লেভেল 0.35, এবং এখন যে আমাদের এই যে ফাইবারের ডাব্লিউ চলে এসছে, ফাইবারের ডাব্লিউ বা বিএসআরএম এক্সট্রিম যেগুলো বলে, তার মানে এই সমস্ত গুলো হলে ওয়েল্ডেবল এবং বেন্ডেবল। তার মানে এদের মধ্যে ডাক্টিলিটি বেশি থাকতে হয়, এদের কার্বন ইকুইভ্যালেন্ট কম থাকতে হয়।
কার্বন ইকুইভ্যালেন্ট কম থাকা মানে কার্বন কম থাকা, ম্যাঙ্গানিজ কম থাকা। সুতরাং রিফাইনিং বেটার লাগে, এবং রিফাইনিং বেটার করা আমাদের আমরা বলছি যে দিস ইজ ডিফিকাল্ট। সো হাই অ্যান্ড ন্যারো মেল্টিং ভেসেল, আমাদের ইয়ের কথা যেটা বলেছিলাম, আর্ক ফার্নেসটা হলো ডায়ামিটার বড়, ঠিক আছে, হাইট ছোট, শশা টাইপের বলেছিলাম, কিন্তু আর্ক ফার্নেস হলো লম্বা বড়, ঠিক আছে। লো ক্রুসিবল ওয়াল থিকনেস, ওকে, ওয়াল থিকনেসের কথা যেখানে বলেছিলাম। লো স্ল্যাক টেম্পারেচার, পাওয়ারফুল বাথ মোশন। বাথ মোশনটা এখানে আসা হলো কেবলমাত্র ইন্ডাকশনের জন্যই বাথ এজিটেশনটা হয়, যেটা সেই কারণ। ওকে, ইলেকট্রিক্যাল কনজাম্পশনস 340 থেকে 420 হলো ডিউরিং চার্জিং এন্ড, ওকে, ম্যাক্সিমাম 600 পর্যন্ত হতে পারে, মোটামুটি সেম ধরা হচ্ছে, ঠিক আছে। ইউজ অফ অক্সিজেন এন্ড ফুয়েল বার্নিং, ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল কনজাম্পশন ইজ লেস, যেহেতু আমাদের এখানে রিফাইনিং প্রচুর হচ্ছে, সো ওখানে হিট জেনারেট করছে, আমরা অঙ্কের মাধ্যমে আমরা করে দেখিয়েছি। Reduction in electrical energy is limited by operational practice and type of scrap used. Electrical operation can be designed for different scrap charging methods, different operational practice, advanced process control, etc. এখানে some practice that can reduce electrical energy consumption. Okay, চার্জিং এর সময় বাই বাকেট চার্জিং করা, তোমার আমরা বলেছি যে এটা ডেনসিটি বেশি করতে হবে, চার্জিং এর সময় মেটাল ডেনসিটি যাতে বেশি থাকে, সুতরাং আগে ছোট ছোট স্ক্র্যাপ চার্জ করা, তারপর বড় স্ক্র্যাপ চার্জ করা, ঠিক আছে। সো ডিসল্যাগিং এফিশিয়েন্টলি করা, ফুল ক্রসিবল বিফোর ট্যাপিং, এটা এনশিওর করা, যত বেশি ফুল হবে, ঠিক আছে, মাস যত বেশি হবে তত বেশি হিট কন্টেইন করবে, হিট কন্টেইন করা মানে টেম্পারেচার হাই হওয়া, ঠিক আছে। মিনিমাম হোল্ডিং টাইম, প্রপার শিডিউলিং ফার্নেস, এক্সেট্রা। সো এগুলো হলো ইলেকট্রিক্যাল কনজাম্পশন কিভাবে কমানো যায়। আরেকটা অপারেশনাল প্যারামিটারের মধ্যে ইলেকট্রোডস তো এখানে লাগেই না, রিফ্যাক্টরি এখানে কম খরচ হয় যেহেতু এখানে বেশি রিফাইনিং হচ্ছে, অক্সিজেন এখানে লাগে না, ফ্লাক্স এখানে লাগে না। ফ্লাক্স বলতে আমি করছি বেসিক্যালি ক্যালসিয়াম অক্সাইড যেটা দিচ্ছি বেসিসিটি অ্যাটেন্ড করার জন্য যদি প্রয়োজন পড়ে, এখানে এখানে কোনো ঝামেলা নাই। স্ল্যাগ জেনারেশনস, এখানে স্ল্যাগ অবশ্যই জেনারেট করে। নয়েজ লেভেল এটি গার্বেজে বেশি হয়, প্রচুর একদম খুব শার্প সাউন্ড করে, ঠিক আছে, তো এখানে নয়েজ লেভেলটা একটু বেশি। ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসও আছে। আদার গুলোর মধ্যে ম্যান পাওয়ার ইলেকট্রিক ফার্নেস ভেরি লো, ঠিক আছে, মোটামুটি অটোমেটিক। তো এখানে তোমার যদি যাও পার্টিকুলারলি যদি যে দুইটা ফার্ম ইন্ডাস্ট্রি ইউজ করে কেএসআরএম বা এ ধরনের গেলে দেখতে পাবা যে মেইন অপারেশন রুম যেটা আছে সেই অপারেশন রুমে হয়তো 2-3 জন কাজ করছে, এবং হয়তো বাইরে আরো 2-1 জন থাকে। তো এই অল্প পরিমাণ পিপল গুলোই একটা ফুল মেল্টিং ইউনিটকে কন্টিনিউ চালাতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে প্রচুর লোক লাগে, প্রচুর কিন্তু চার্জিং করা হচ্ছে, যদিও ম্যানুয়ালি মানে ইয়ের মাধ্যমে চার্জ করে, কিন্তু অনেক সময় ম্যানুয়ালিও চার্জ করা হয়, ঠিক আছে। এবং চার্জিং এর সময় ফার্নেসের যেহেতু ফার্নেসটা লম্বা, ডায়ামিটার কম, সুতরাং ফার্নেসের ভিতরে ঠিক মতো ঢুকলো কিনা, ওই মানে রড দিয়ে এটাকে ঠেলে ঠেলে এটার ভিতরে প্যাক করার চেষ্টা করা, প্রচুর পরিমাণে মানুষ এখানে লাগে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ইফেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস তো ডেঞ্জারাস এনভায়রনমেন্টাল ইফেক্ট, ঠিক আছে, প্রচুর ফিউম জেনারেট করে বিকজ অফ দ্য র মেটেরিয়াল আমরা যেটা ইউজ করছি, ঠিক আছে। যত বেশি কার্বনেশিয়াস কি বলে এটাকে অয়েল, ডার্টের কথা বাদ দেয়, অয়েলের কথা ধরি, কি বলে এটা ফিল্ম, গ্যালভানাইজিং, এই সমস্ত জিনিস যদি থাকে প্রচুর পরিমাণে ফিউম জমে। আর আমরা যেহেতু ডাস্ট প্রচুর এখানে থাকে, যখনই তুমি দেখবা যে স্ক্র্যাপ দিচ্ছে, স্ক্র্যাপের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। তো যখন এগুলো চার্জ করছো এবং করা শুরু করছো, মানে ইন্ডাকশন দেওয়া শুরু করলা, প্রচুর পরিমাণে ডাস্ট করে, ঠিক আছে। সো ডাস্ট হুড এবং ডাস্ট কালেকশন সিস্টেম ইজ ফিল্ম কালেকশন সিস্টেম ইজ এসেনশিয়াল, ঠিক আছে। ইলেকট্রিক আর্ক ফার্নেসের মধ্যে এনভায়রনমেন্টটা খুবই লো, কারণ এটার মধ্যে অটো সিস্টেমটা অটোমেটেড, ঠিক আছে। এর মধ্যে ইকুইপড উইথ কোয়েঞ্চিং টাওয়ার, সাইক্লোন অ্যান্ড ফিল্টার। এগুলো কি কোয়েঞ্চিং আর সাইক্লোন ফিল্টার? আমার এই জিনিসটা হচ্ছে কি, যখন ডাস্টটা জেনারেট করতেছে, ডাস্টটা একটা পাইপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ায় একটা ওপেন একটা বড় একটা জায়গার মধ্যে এটা ছেড়ে দেওয়া হয় ডাস্টটা, এবং উপর থেকে স্প্রে করা হয়। স্প্রে করলে পরে যেটা হচ্ছে যে এই ফিল্মের মধ্যে যদি কোনো পার্টিকেল থাকে, সেই পার্টিকেল গুলো পানির মধ্যে ভিজে এটা নিচে পড়ে যায়, আর গ্যাস যেটা বেরিয়ে যায় সেটার মধ্যে নো ডাস্ট পার্টিকেল,
ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে করা হয়। এই ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ভেরি ফিউ ইন্ডাস্ট্রির মধ্যে এই ধরনের সিস্টেম আছে। আদারওয়াইজ সিম্পলি ডাস্টটাকে ওপেন একটা চেম্বারে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওপেন চেম্বারে ছেড়ে দেওয়ার মানে হচ্ছে যে যেহেতু ছোট ডায়ামিটার একটা পাইপ দিয়ে যাচ্ছে, সো ভেলোসিটি বেশি, বড় জায়গায় চলে গেলে ভেলোসিটি রিডিউস করে। ভেলোসিটি রিডিউস করলে পরেই পার্টিকেল গুলো সেটেল করার সুযোগ পায়। So this is the housing for dust and fume collection system. সেটা এখন বড় বড় ইন্ডাস্ট্রিতে মোটামুটি লাগানো হয়েছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিতে কোনো খবর নেই, জাস্ট এটা তুমি গেলেই দেখতে পাবা। পার্টিকুলারলি যখন এই আমাদের কাশপুর ব্রিজ পার হয়ে যদি যখন যেতে থাকবা চিটাগাং এর দিকে, কারণ ডান পাশে বাম পাশে যতগুলো ফার্নেস ইন্ডাস্ট্রি আছে দেখলেই বুঝতে পারবা যখন মেল্টিং হচ্ছে পুরো আকাশে যায় কালো ধোঁয়া। ঠিক আছে। সো এনভায়রনমেন্ট ইফেক্ট ইজ হিউজ ফর ইন্ডাকশন ফার্নেস মেল্টিং। Okay, so this is about induction furnace. আমরা এটা বন্ধ করে আমরা আরেকটা শুরু করি। So this is our last steel making process. আজকে আমরা একটা স্পেশাল স্টিল দেখব, সেটা হলো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলটা স্পেশাল এই সেন্সে যেখানে দুটো এলিমেন্ট আছে, যে দুটো এলিমেন্ট পরস্পর বিরোধী। ঠিক আছে, একটা হলো কার্বন আর একটা ক্রোমিয়াম। সো থার্মোডাইনামিক্স অফ কার্বন ক্রোমিয়াম ইকুইলিব্রিয়াম সেটা জানাটা খুবই দরকার। এটা জানা না থাকলে পরে ক্রোমিয়াম কন্টেনিং স্টিল কার্বন কম থাকা অবস্থায় এটা সম্ভব না। ঠিক আছে। সো অ্যান্ড দেন কিভাবে স্টেনলেস স্টিল তৈরি করে, তার টেকনোলজি যে প্রসেস গুলো সেটা আমরা দেখব। ওকে, সো স্টেনলেস স্টিল, তোমরা কি স্টেনলেস পড়েছো বাই দ্য ওয়ে কোনো জায়গায়? পড়াশোনা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি স্যার। সেমে করোশনের ইফেক্ট গুলোতে পড়ছি। পড়াশোনায় ইফেক্ট গুলোতে স্টেনলেস স্টিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, স্টেনলেস স্টিল কন্টেন্টস টিপিক্যালি 10 to 30% ক্রোমিয়াম ডিপেন্ডিং অন দা গ্রেড। অনেকগুলো গ্রেড আছে, অস্টেনিটিক গ্রেড আছে, একটু পরে দেখাচ্ছি। ওকে, সো কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, সালফার, ফসফরাস, নরমাল যে স্টিলের যে কম্পোনেন্ট আছে সেগুলো তো আছেই। এছাড়াও স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম থাকে একটা হাই লেভেলে, অ্যান্ড নিকেলও আছে। ঠিক আছে। সো ক্রোমিয়াম ইম্পার্টস করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি। কিভাবে করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি করে? বিকজ ক্রোমিয়াম রেডিলি অক্সিডাইজেস। সো যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে যদি ক্রোমিয়াম থাকে তাহলে সারফেসের মধ্যে সাথে সাথে একটা ক্রোমিয়াম অক্সাইড একটা লেয়ার পরে, এবং দ্যাট লেয়ার ইজ প্রোটেক্টিভ। তার মানে এটা ডেনসিটি এত বেশি থাকে, এটা মেটালের মধ্যে অ্যাডহিয়ার হয়ে থাকে এবং এর ভিতর দিয়ে অক্সিজেন আর যেতে পারে না। সো ক্রোমিয়াম স্টিল যে মরিচা পড়ে না, মরিচা মানে হলো অক্সিডেশন। ঠিক আছে। আমরা নর্মাল স্টিলের মধ্যে মরিচা বলি রাস্টকে। রাস্ট মানে হলো Fe2O3 বা Fe3O4 যেটাই হোক না কেন। সো ওই রাস্ট এখানেও ক্রোমিয়াম স্টিলের মধ্যে যে মরিচা পড়ে না সেটা না, ক্রোমিয়াম স্টিলে আরো রেডিলি মরিচা পড়ে। ঠিক আছে। ক্রোমিয়ামের মরিচা হলো Cr2O3 বা Cr3O4 যেটাই বলো না কেন, অক্সিজেন লেভেল ডিপেন্ড করে সেটা হয়। কিন্তু এই মরিচা এবং স্টিলের মরিচার মধ্যে তফাৎ হলো, স্টিলের মরিচা যখন ফর্ম করে বা Fe3O4 Fe3 যেটা ফর্ম করে সেটা হলো ভলিউম এক্সপ্যান্ড করে। ভলিউম যখন এক্সপ্যান্ড করে, ম্যাটেরিয়াল সেম, ভলিউম যদি এক্সপ্যান্ড করে তাহলে ডেফিনেটলি দেয়ার উইল বি ক্র্যাকস। ঠিক আছে। সো ক্র্যাক জেনারেট করে। সো মরিচার মধ্যে প্রচুর ক্র্যাক, মাইক্রো ক্র্যাক থাকে। মাইক্রো ক্র্যাক থাকা মানে হলো অক্সিজেন সেই ক্র্যাক দিয়ে সারফেস থেকে আবার মেটালের ভিতরে, মানে এই মরিচার নিচের যে লেয়ারটা পিওর অক্সিজেন যেটা, পিওর মেটাল যেটা আছে সেই মেটালকে আবার রিঅ্যাক্ট করে। সো কন্টিনিউয়াসলি আয়রন অক্সিডাইজ হতে থাকে, এবং মরিচা এটা যেহেতু ক্র্যাক আছে সো এটা ভেরি ইজিলি পিল অফ হয়ে খসে পড়ে যায়। তো সেই জন্য আমরা দেখি যে রডের মধ্যে যদি কোনো গ্যালভানাইজেশন না থাকে, রডটা আস্তে আস্তে মরিচা পড়তে আলটিমেটলি পুরো ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু ক্রোমিয়াম স্টিলের মধ্যে, স্টিল কন্টেনিং ক্রোমিয়ামের মধ্যে যেটা হয় যে ক্রোমিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে যে মরিচাটা ফর্ম করে, সেই এটা হলো ভলিউম কন্ট্রাক্ট হয়। ভলিউম কন্ট্রাক্ট করার কারণে অ্যাডহিয়ারেন্স আরেকটা ব্যাপার, আরেকটা ইস্যু। কিন্তু আমরা যেটা বলতেছি যে মরিচাটা যেহেতু ভলিউম কন্ট্রাক্ট হয় তার মধ্যে কোনো ধরনের ক্র্যাক থাকে না, যার ফলে একটা প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে। এই প্রোটেক্টিভ লেয়ারটা ফার্দার অক্সিডেশন হতে বাধা দেয়, কারণ অক্সিজেনের ভিতর দিয়ে আর মেটালকে অ্যাটাক করতে পারে না। দ্যাটস ওয়াই ক্রোমিয়াম ইম্পার্ট করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি। ঠিক আছে। তো এটা ভুল, তোমাদের কনসেপ্টটা যদি মাথায় থাকে এটা ভুলে যাও যে ক্রোমিয়াম থাকলে পরে মরিচা পড়ে না, সেটা না।
ফার্দার মরিচা পড়তে বাধ্য। এটা হলো মেইন, ঠিক আছে। সো ভেরিং অ্যামাউন্টস অফ আদার এলিমেন্ট থাকে, নিকেল, মোলিবডেনাম, ভ্যানাডিয়াম, এগুলো হলো স্পেশাল ক্রোমিয়ামের স্টিল যদি তৈরি করতে হয়। আর স্টেনলেস স্টিলের মধ্যে অনেক ধরনের গ্রেড আছে, অস্টেনিক স্টেনলেস স্টিল, ফেরিটিক স্টেনলেস স্টিল, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো ফেজ ওয়াইজ বলা হচ্ছে, ঠিক আছে। অস্টেনিক স্টেনলেস স্টিল মানে হলো রুম টেম্পারেচারের মধ্যে অস্টেনাইট ডেভেলপ করা, ফেরিটিকের মধ্যে ফেরাইট থাকে, মার্টেসাইট স্টিল এবং মার্টেসাইট ডেভেলপ করে, ডুপ্লেক্স স্টেনলেস স্টিলের মধ্যে মানে ডুয়াল ফেজ থাকে, ঠিক আছে। and precipitation hardening stainless steel মধ্যে precipitation থাকে, ঠিক আছে। সো এই ডিফারেন্ট গ্রেডের স্টেনলেস স্টিল আছে, এগুলো পরে পড়বে, আমাদের জানার ইস্যু না। এখানে একটা জিনিস জানার দরকার, সেটা হলো ক্রোমিয়ামের সাথে কার্বনের একটা জিনিস চিন্তা করো। যে কয়টা স্টেনলেস স্টিল আছে তার মধ্যে এটার মধ্যে কার্বন, মার্টেসাইটের মধ্যে কার্বন বেশি লাগে, যেহেতু মার্টেসাইট ফর্ম করতে গেলে কার্বন থাকে, হাইপার না হলে মার্টেসাইট ফর্ম করে না, শুধুমাত্র সেই কারণে এটার মধ্যে কার্বন বেশি আছে। আদারওয়াইজ প্রত্যেকটা 0.03 ম্যাক্স, এটার মধ্যে একটু বেশি আছে। ওকে, সবচেয়ে বেশি স্টেনলেস স্টিল রেজিস্ট্যান্স যেটা দেয় সেটা অস্টেনিটি, সো 0.03, 15 খুবই কম, রেয়ার। সোজা ভাষায় যদি বলি যে আমরা যে স্টিল যেটা তৈরি করছি স্টেনলেস স্টিল, সেটার মধ্যে ক্রোমিয়াম থাকে ভেরি হাই লেভেলে, কার্বন থাকে ভেরি লো লেভেলে, ঠিক আছে। Thus, production of stainless steel requires a reduction of carbon in presence of chromium. ঠিক আছে, আমি চাই না ক্রোমিয়াম অক্সিডেশন হবে, কারণ ক্রোমিয়াম অক্সিডেশন হওয়া মানে লস হওয়া, কিন্তু আমি কার্বন প্রায় সব যতটা পারি ততটা রিমুভ করা। সো ক্রোমিয়ামের প্রেজেন্সে কার্বন রিমুভ করা, দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ, এবং যার জন্য তোমাকে থার্মোডাইনামিক্স জানতে হবে, ঠিক আছে। সো ইন স্টেনলেস স্টিল মেকিং বোথ ক্রোমিয়াম এন্ড কার্বন অক্সিডাইজেস উইথ কার্বনাইজেশন অফ দ্য মেল্ট ইজ ডান, ঠিক আছে। কার্বন অক্সিডাইজার কার্বন অক্সাইড ফর্ম করে, আমরা দেখেছি তার ভেরি হাই -G ভ্যালু, সো রেডিলি কার্বন অক্সিডাইজেস হয়। ক্রোমিয়ামের আরো বেশি, সো ক্রোমিয়াম আরো বেশি অক্সিডেশনে অক্সাইড ফর্ম করে। সো অক্সিজেন যখন আমরা দিতে থাকি, ক্রোমিয়াম ও কার্বন দুইটা একসাথে অক্সিডেশন হওয়া শুরু করে। সো দ্য সেন্ট্রাল প্রবলেম ইজ টু অ্যাচিভ এনাফ অক্সিডেশন to bring carbon down to 0.3 without excessive loss of chromium. So this is the main problem, this is the main challenge. এলিগাম ডায়াগ্রাম মনে আছে? এলিগাম ডায়াগ্রাম যদি আমরা দেখি অক্সাইড ফর্মেশনের জন্য, তাহলে পরে দেখবো কার্বনের লাইনটা, আমরা জানি কার্বন অক্সাইডের লাইনটা এরকম করে বাঁকা, উল্টা দিকে গেছে, ক্রোমিয়ামের লাইনটা এরকম। তো যে জায়গায় কাট করে কার্বনের লাইন দুটা চলে যায়, আমরা যদি কলমটা ইউজ করি, পেন তো না, তো এলিগাম ডায়াগ্রাম যদি এরকম থাকে, এটা হলো জি ভ্যালু, জি এদিকে নেগেটিভ, ঠিক আছে, এটা টেম্পারেচার। সো কার্বনের লাইন হলো এরকম, ক্রোমিয়ামের লাইন হলো এরকম, ঠিক আছে। সো এই যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচার হলো 1220। তার মানে এই 1220 এর উপরে উঠলে পরে কার্বনের লাইন নিচে যায়, তার মানে তখন বিকাম স্টেবল, ঠিক আছে। ক্রোমিয়ামটা তখন আনস্টেবল হয়ে যায় তুলনায়, তার মানে কার্বন অক্সাইড আগে তৈরি হয়। সো অক্সিডেশন, তার মানে ক্রোমিয়াম অক্সিডেশন ক্যান অকার এট টেম্পারেচার গ্রেটার দ্যান 1220, ঠিক আছে। সো যদি কোনো ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে, এটার সাথে সাথে কার্বন দিয়ে রিডিউস হয়ে যায়। Under all practical condition, however, carbon oxidation can only occur at temperature 1800 degree. So এই টেম্পারেচার যদিও 1250 বছর থিওরিটিক্যাল, যেহেতু এটা হলো ডেল্টা জি নট, মনে আছে, এটা হলো ডেল্টা জি নট ভার্সাস টেম্পারেচার। প্র্যাকটিক্যাল কন্ডিশনে একমাত্র 1800 ডিগ্রি ক্রস করলে পরেই ক্রোমিয়াম অক্সিডেশন হয়, ইন প্রেজেন্স অফ কার্বন ক্রোমিয়াম, তার মানে ক্রোমিয়ামটা যখন আনস্টেবল হয়ে যায়, কার্বন অক্সাইড ফর্ম করতে থাকে। সো ক্রোমিয়াম অক্সাইড যদি হয়, এটা আবার রিভার্ট ব্যাক টু ক্রোমিয়াম। সো তার মানে সোজা ভাষায়, আমরা যদি কার্বন রিমুভ করতে চাই, অক্সিজেন ক্রোমিয়ামটাকে ইনট্যাক্ট রেখে, তাহলে টেম্পারেচার 1800 উপর উঠতে হবে, ঠিক আছে। সো 1600 ডিগ্রিতে মেল্ট করলে পরে চলবে না। ম্যাথমেটিক্যালি যদি এটা হিসাব করি বাই ইউজিং থার্মোডাইনামিক প্রিন্সিপাল, লেটস সে ক্রোমিয়াম CR3O4 ফর্ম করছে, ঠিক আছে। সো এটাকে কার্বন দিয়ে রিডিউস করছি, এই রিঅ্যাকশনটা যদি চলতে থাকে, এখানে মনে আছে ফার্স্ট ব্র্যাকেট মানে হলো স্ল্যাগে আছে, থার্ড ব্র্যাকেট মানে হলো এটা বাথে আছে। সো কার্বন বাথে আছে, স্ল্যাগে ক্রোমিয়াম অক্সাইড চলে গেছে, রিঅ্যাক্ট করছি, ক্রোমিয়ামটাকে বাথে ফেরত পাঠাচ্ছি, কার্বন অক্সিডেশন হয়ে সেকেন্ড ব্র্যাকেট মানে হলো গ্যাসে চলে যাচ্ছে। সো এই হলো রিঅ্যাকশন। সো এটা যদি করতে চাই, কে ভ্যালু যদি এটার, কে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সো এখানে অ্যাক্টিভিটি অফ ক্রোমিয়ামের পাওয়ার 3, সো অ্যাক্টিভিটি কনস্ট্যান্ট এবং ওয়েট পার্সেন্টেজ দিলাম। যদি আমরা হেনরিয়ান ডাইলিউট সলিউশন যদি চিন্তা করি, আর এটা ক্রোমিয়ামটা, এটাকে যদি পিওর ধরি, তাহলে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1। সো এটা নিচে অ্যাক্টিভিটি ধরি নাই সেই জন্য। তো এখানে থাকতেছে তাহলে ক্রোমিয়ামের হেনরিয়ান অ্যাক্টিভিটি
যেটা হেনরিয়ান, এটা হলো কি বলে এটা, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, হেনরিয়ান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট এবং ওয়েট পার্সেন্টেজের পাওয়ার 3। এখানে হলো কার্বন অক্সাইডের পার্শিয়াল প্রেসার পাওয়ার 4 আর শুধু এটাও যেহেতু হেনরিয়ান ধরছি আমরা, এটার অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের পাওয়ার 4 এবং ওয়েট পার্সেন্টেজের পাওয়ার 4। তো এই হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু। এবং এখান থেকে ক্রোমিয়াম এবং কার্বন রেশিও এটা যদি বের করি তাহলে বেশি তো পাবো, ঠিক আছে। তো এই হলো থিওরিটিক্যাল ভাবে যদি আমরা এটা মেজার করতে পারি তাহলে আমরা কে বের করতে পারি। আমরা কে এর একটা ফর্মুলা জানি, এই দিস ইকুয়েশন থেকে কে ভ্যালু বের করতে পারি। এই সমস্ত ভ্যালুগুলো ডেটা শিটে অ্যাভেলেবল আছে। সো পার্শিয়াল প্রেসার, একটা সার্টেন পার্শিয়াল প্রেসারে আমরা এইটা কত হবে সেটা ক্যালকুলেট করতে পারি। আমরা চাই এই ভ্যালুটা যত বড় হয়, তাই তো। এটা বড় হওয়া মানে এটা কার্বন ইন দা বাথ, ক্রোমিয়াম ইন দা বাথ। আমরা কার্বন ইন দা বাথ কম চাই, ক্রোমিয়াম ইন দা বাথ বেশি চাই। সো এই রেশিওটা যত বড় হবে তত আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে। সো এটা আসলো থার্মোডাইনামিক কনসিডারেশনস থেকে ইউজিং দিস ফর্মুলা। সো দিস ইজ আ থিওরিটিক্যাল ক্যালকুলেশন অর ডিটারমিনেশন আমরা এই ফর্মুলাতে করতে পারি। তো এইটাকে অ্যাকচুয়ালি আরো মডিফাই করেছে ইলিয়ান কেভেনি। সো এখানে ক্রোমিয়ামের পাওয়ার 3 আছে, কার্বনের পাওয়ার 3 আছে। এটাকে সিম্পলি ক্রোমিয়াম বাই কার্বন এই রেশিওতে লক করে একটা ইকুয়েশন ডেভেলপ করেছে। এবং এই যে রেশিও যেটা আছে ক্রোমিয়াম বাই কার্বন, নট পাওয়ার 3 পাওয়ার 4, এখানে এটাকে বলছি আমরা ডিস্ট্রিবিউশন রেশিও, ঠিক আছে। সো উই ওয়ান্ট ভেরি হাই ডিস্ট্রিবিউশন রেশিও। এটা সমান সমান একটা সার্টেন কনস্ট্যান্ট বাই টেম্পারেচার, এটা এই কে ভ্যালু থেকে এসছে। এটা নাম্বার মনে করো পুরাটাই কে ভ্যালু থেকে এসছে, আর এখানে হলো পার্শিয়াল প্রেসার যেটা নিচে আছে সেটা মাইনাস হবে, ঠিক আছে। সো মোটামুটি ভাবে কভার করছে সিমিলার ফর্মুলা। যদি নিকেল থাকে ফর্মুলাটা জাস্ট মডিফাই হয়ে যায়, ঠিক আছে। সো বাসের মধ্যে নিকেল থাকলে পরে ফর্মুলা ঠিকই আছে, এখানে যা আছে তাই, টেম্পারেচারের সাথে এখানে পার্সেন্ট নিকেলের একটা সাথে একটা ফ্যাক্টর আছে, আর বাকি জিনিস রিমেইনস দ্য সেম। So these are the two equations available for two different kind of melt. ফার্স্ট মেল্ট হলো যেটার মধ্যে শুধুমাত্র আয়রন ক্রোমিয়াম কার্বন আছে, অন্যান্য এলিমেন্টের কথা বাদ দিলাম, আয়রন ক্রোমিয়াম কার্বন সিস্টেম। আর নিচেরটা হলো আয়রন নিকেল ক্রোমিয়াম কার্বন সিস্টেম। সো এই দুইটা মেল্টের মধ্যে যেহেতু স্টেনলেস স্টিলে মূলত এই নিকেল থাকেই বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে, ঠিক আছে। নিকেল যেহেতু ভেরি এক্সপেন্সিভ নাওএডে, আমরা স্টেনলেস স্টিল যেটা কমনলি যেটা ইউজ করি 18 স্টেনলেস স্টিল, তার মানে 18% ক্রোমিয়াম 8% নিকেল। এখন দেখা যায় যে এই ক্রোমিয়ামের পরিমাণটা কমে যায়, ক্রোমিয়ামটা কমে দিয়ে নাইট্রোজেন ইনডিউস করে। জাপানিজরা এটা এই সিস্টেমটা ডেভেলপ করছে, নাইট্রোজেন বেশি দিয়ে নিকেলটাকে কমিয়ে দেওয়া। সো এখন আর স্টেনলেস স্টিলের এই 88 যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা এখন কাজে লাগে না। সো নিকেল কোনো কোনো জায়গায় অ্যাবসেন্টও থাকতে পারে স্টেনলেস স্টিলের মধ্যে, ঠিক আছে, ডিফারেন্ট গ্রেড অফ স্টেনলেস স্টিল। Anyway, so তাহলে পরে either this one in absence of nickel and this one in presence of nickel আমরা এই ইকুইলিব্রিয়ামটা বা ডিস্ট্রিবিউশন রেশিও যদি ক্যালকুলেট করতে চাই সেটা করতে পারি। তো ওই ফর্মুলা থেকেই আমরা জাস্ট দুটো ডিস্ট্রিবিউশন রেশিও মেজার করেছি। একটা আর মানে হলো উইদাউট নিকেল, আর 1 মানে হলো উইথ নিকেল। সো রেশিওটা ঠিকই আছে, ক্রোমিয়াম বাই কার্বন, এটা হলো আর প্রাইম, সরি আর1 ধরেছি। আর1 হলো ইন প্রেজেন্স অফ নিকেল, এখানে ফর্মুলার মধ্যে জাস্ট 10% নিকেল, যেহেতু ওখানে নিকেলের পার্সেন্টেজ আছে তো আমরা 10% ধরে জাস্ট এই ভ্যালুগুলো বের করেছি। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস পারেন। নাম্বার 1, ইনক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার যত নিচে যাচ্ছে টেম্পারেচার বাড়তেছে এবং ভ্যালুগুলো দেখো প্রত্যেকটা কলামের মধ্যে ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তেছে। এবং ভ্যালু বাড়া মানে আরে ভ্যালু বাড়া, আরে ভ্যালু বাড়া মানে ক্রোমিয়ামের ভ্যালু বেড়ে যাওয়া বা কার্বনের ভ্যালু কমে যাওয়া। সোজা ভাষায় ডিস্ট্রিবিউশন রেশিও বেড়ে যাওয়া, সোজা ভাষায় আমরা কার্বনকে সরাতে পারবো উইদাউট রিমুভিং ক্রোমিয়াম। সো দ্যাট ইজ always gone. So high temperature is required to suppress chromium oxidation in favor of carbon oxidation. So chromium oxidation হবে না, কার্বন অক্সিডেশন হবে। এটা গেল এক নম্বর। পার্শিয়াল প্রেসারের সাথে যদি কম্পেয়ার করি, পার্শিয়াল প্রেসার 1 অ্যাটমসফিয়ার 0.25, সরি এদিকে পার্শিয়াল প্রেসার কমছে, পার্শিয়াল কমা মানে 25 এখানে ছিল, এখানে হচ্ছে 89, এখানে 207, দুইটার ক্ষেত্রেই 36 ছিল 129 হয়েছে 301। সো পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড যত বাড়বে আর এর ভ্যালু তত বাড়তে থাকবে। এন্ড আরেকটা হলো প্রেজেন্স অফ নিকেল। এখন আর এবং আর1 এর সাথে যদি কম্পেয়ার করি, যে পার্শিয়াল প্রেসারই হোক না কেন আর1 এর ভ্যালু সবসময় হাই, 25 এখানে 36, 89 29, 170 1077 1477। সো আলটিমেটলি তাহলে তার মানে আমরা টোটাল তাহলে
তিনটা ডিসিশন নিতে পারি। একটা ডিসিশন হলো টেম্পারেচার বাড়াতে হবে, দুইটা সেকেন্ড ডিসিশন হলো পার্শিয়াল প্রেসার কার্বন মনোক্সাইড কমাতে হবে, 3 নম্বর ডিসিশন হলো নিকেল যদি থাকে আরো বেটার। ওকে, তো এখানে জাস্ট গ্রাফিক্যালি কয়েকটা ইস্যু এখানে দেখাচ্ছি। সো একটা পার্টিকুলার লেভেলের যদি আমি ক্রোমিয়াম চাই ইন দা বাথ, ঠিক আছে, তাইলে পরে আমরা তাহলে বাথের মধ্যে এই লাইনটি ইন্ডিকেট করে 0.15 কার্বন। সো আমরা এটা জেনারেট করতে পারি ইজিলি ইন দ্যাট টেম্পারেচার। কিন্তু আমি যদি কার্বন কমাতে চাই তাহলে আমার টেম্পারেচার লাগবে হলো this much high. So at a certain level of chromium এর জন্য কার্বন যদি কমাতে চাই টেম্পারেচার বাড়বে। অথবা উল্টা করে যদি বলি, একটা সার্টেন লেভেলের কার্বন যদি থাকে বাথে, লেটস সে 0.5, সো এটা হলো 0.5 এর লাইন। সুতরাং আমি যদি ক্রোমিয়াম কন্টেন্ট বাড়াতে চাই ইন দ্য বাথ, তাইলে পরে আমাকে টেম্পারেচার বাড়াতে হবে, ঠিক আছে। সো very high temperature is needed if carbon is decreased. If you want to decrease the carbon level 0.03 বা 0.4 বা 0.3 তার চেয়ে যদি নিচে নিতে চাই, হাই ক্রোমিয়ামের জন্য টেম্পারেচার লাগবে অনেক বেশি, ঠিক আছে। সিমিলারলি পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইডের কথা যদি চিন্তা করি, কার্বন লেভেল এখানে ফিক্স রাখা হয়েছে কম্পেয়ার করার জন্য। সো ফর এ ফিক্সড কার্বন লেভেল আমরা ক্রোমিয়াম পার্সেন্টেজ যদি বাড়াতে চাই, ঠিক আছে, মানে 10%, পার্শিয়াল প্রেসার যদি 0.25 হয় তাহলে তোমার লাগে হলো এই টেম্পারেচার, আর পার্শিয়াল প্রেসার যদি 1 হয় তাহলে টেম্পারেচার। সো রাফলি 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার কমানো যায় যদি আমি পার্শিয়াল প্রেসার কমাতে পারি। So lowering partial pressure carbon monoxide allows reduced carbon level at much lower temperature. Okay, so finally আমরা এটা সামারাইজ যদি করি, high temperature is needed to remove carbon in presence of chromium if stainless steel is produced at atmospheric pressure, ঠিক আছে। A reduced gas pressure can lower the temperature of oxidation of carbon. Okay. যদি সিলিকন থাকে তাহলে কি হয়, presence of silicon helps reducing chromium oxidize because silica has a better affinity, বা silicon oxygen এর affinity better. সিলিকনের লাইন হলো নিচে, ক্রোমিয়ামের লাইন উপরে। সুতরাং ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করলে বাতাসে যদি সিলিকন থাকে ক্রোমিয়াম অক্সাইড রিডিউস করে দেয়। সো সিলিকন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট ফর দ্য রিডাকশন অফ ক্রোমিয়াম অক্সাইড। এই ফর্মুলা যদি চিন্তা করি তাহলে বাই ইউজিং কে ভ্যালু আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি। সো তাহলে কি হলো, আমরা যদি বাথে ক্রোমিয়াম যদি বেশি পেতে চাই, ঠিক আছে, তাহলে মনে করো এই সবগুলো যদি এদিকে নিয়ে যাই, তাহলে ক্রোমিয়াম এই ভ্যালুটা সমান সমান কে ইনটু এগুলা ডিভাইড বাই অ্যালুমিনিয়াম সিলিকন ডাইঅক্সাইড অ্যাক্টিভিটি। এখান থেকে এট এ গ্ল্যান্স আমরা ডিসিশন নিতে পারি যে আমরা যদি এটা যদি কমায় দেই, এটা যেহেতু নিচে আছে, এটা কমায় দিলে এটা বেড়ে যায়। এটা কিভাবে কমানো যায়, বাথে যদি ক্যালসিয়াম অক্সাইড লাইম অ্যাড করি, তার মানে বেসিসিটি যদি বাড়াই তাহলে সিলিকন ডাইঅক্সাইড কমে যাবে। সিলিকন ডাইঅক্সাইড বেসিসিটি কমায় দিলে পারে বাথে কার্বন অক্সাইড থাকলে, সরি ক্যালসিয়াম অক্সাইড থাকলে রিঅ্যাক্ট করে এটা বাথ থেকে সরে যাবে, সো রিঅ্যাকশন ডান দিকে যেতে থাকবে। সো বেসিসিটি হেল্পস, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কি হচ্ছে, সেটা হলো যে বাথের মধ্যে সিলিকন লেভেল বেশি থাকে, এটা কি হবে, সিলিকন বেশি থাকা মানেই রিঅ্যাকশন ডান দিকে ক্যারিড হবে। সো এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লু পাচ্ছি কিভাবে করা যায়। So as activities of silicon and chromium oxide of slag function of slag basicity, so আমরা basicity কন্ট্রোল করতে পারি প্র্যাকটিক্যাল পারপাসের জন্য। জাস্ট এই ফর্মুলা, এটাকে একটা প্র্যাকটিক্যাল ফর্মুলা আমাদের রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে এটার সাথে একটা মিল আছে, খেয়াল করো। আমরা এই ক্রোমিয়ামকে লগ ওয়েট পার্সেন্টেজ নিয়ে গেছি, ঠিক আছে। এটা যদি নিয়ে যাই, ক্রোমিয়াম অক্সাইড স্ল্যাগ, ক্রোমিয়াম অক্সাইড স্ল্যাগ কোনটা, এটা, ঠিক আছে। সেইটা আমরা বাড়াতে চাই, এটা বাড়াতে চাইলে পরে এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেলে পরে এটা যত বাড়বে এটা তত বাড়বে, তার মানে সেখানে দেখো এটা পজিটিভ আছে, ঠিক আছে। বাথের মধ্যে ক্রোমিয়াম থাকলে পরে এটা বাড়বে। তারপরে এটা কই গেল, এটাও উপরেই আছে, ঠিক আছে। সিলিকনের সাথে এখানে যদি ফর্মুলা দেওয়া আছে, সিলিকন নিচে আছে, মানে এটা যত বাড়বে এটা তত কমবে, সেই জন্য এটা মাইনাস দেওয়া হয়েছে। বেসিসিটি, এটা যত বাড়বে এটা তত বাড়বে, এটা তত বাড়বে, নাকি আমরা কমাতে চাই, এটা যত কমবে এটা তত কমবে, সো মাইনাস দেওয়া আছে। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা এই বিটা হলো বেসিসিটি পাওয়া যাবে, এবং এটা ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড বাই সিলিকন ডাইঅক্সাইড ধরা হয়েছে। So by using thermodynamic considerations and some necessary correction for practical applications, there are formulas available by which we can control the process to remove carbon without removing or without any destruction or loss of chromium. দুইটা মেথড কমনলি ইউজ করা হয়।
একটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস রোড, আর একটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস প্লাস আর্গন অক্সিজেন ডিকার্বনাইজার রোড, এটাকে ডুপ্লেক্স মেথড বলে। ঠিক আছে, তো এখানে কি করা হচ্ছে, এখানে মেল্টিং এন্ড রিফাইনিং দুইটাই আর্ক ফার্নেস হচ্ছে, আর এখানে মেল্টিং হচ্ছে আর্ক ফার্নেসে, রিফাইনিং করা হয় আরেকটা ফার্নেসে। ঠিক আছে, আর্গন অক্সিজেন ডিকার্বনাইজেশন, দিস ইজ কল্ড ডুপ্লেক্স প্রসেস। ঠিক আছে, সামটাইমস ট্রিপ্লেক্স প্রসেস ইউজ করা হয়। ট্রিপ্লেক্স প্রসেসে কি করা হয়, ইলেকট্রিক আর্ক ফার্নেসে মেল্টিং করা হয়, কনভার্টারে রিফাইনিং করা হয়, দেন ফার্দার রিফাইনিং করা হয় ইন ইউজিং ভ্যাকুয়াম। ঠিক আছে, এটা কেন করা হয়, যদি আমি ভেরি লো কার্বন, ভেরি লো নাইট্রোজেন লেভেল পর্যন্ত যদি করতে চাই। অবভিয়াসলি যেহেতু অ্যানাদার একটা সিস্টেমে অ্যাড করা হয়েছে ভ্যাকুয়াম সিস্টেমের জন্য, সেজন্য সাইকেল টাইম লঙ্গার হচ্ছে এবং কস্ট বাড়ে। সো লো কার্বন বিশিষ্ট, ভেরি লো কার্বন বিশিষ্ট স্টেনলেস স্টিল মানেই হলো খরচ বেশি। ওকে, আর্ক ফার্নেস রোডটা যদি আমরা হাইলাইট করি, সেটা হলো আর্ক ফার্নেস ইউজ প্রোডিউস স্টেনলেস স্টিল বাই মেল্টিং স্ক্র্যাপ অফ ডিজায়ার্ড কম্পোজিশন, সো অনলি ফর মেল্টিং ইউনিট। ঠিক আছে, সো রিফাইনিং খুব একটা হয় না, রিফাইনিং যেহেতু আমরা এখানে করছি না, সুতরাং র মেটেরিয়াল বেলায় আমাদের স্পেশালি কেয়ারফুল নিতে হবে। স্টেনলেস স্টিল স্ক্র্যাপ ইউজুয়ালি ইউজ করা হয়, কার্বন স্টিল স্ক্র্যাপ অল্প পরিমাণে দেওয়া হয়, কার্বন লাগে, রিডিউসিং স্ল্যাগ মিক্স, এই সিলিকনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো সিলিকনটা দেওয়া হয়, লো কার্বন ফেরোম্যাঙ্গানিজ ফেরোক্রোম, সো ফেরোক্রোম যেটা দেবো ক্রোমিয়াম বাড়ানোর জন্য, লসটাকে ওভারকাম করার জন্য, সেগুলোর মধ্যে যেন কার্বন না থাকে, কারণ কার্বন সরানোর পরে এটা করা হচ্ছে। তো আবার যদি এটার মধ্যে কার্বন বেশি থাকে তাহলে বাতের মধ্যে আবার কার্বন ঢুকে গেল। ঠিক আছে, সো ফেরোক্রোম যেটা দেওয়া হয় সেটা অবশ্যই লো কার্বন ফেরোক্রোম হতে হবে এবং ক্রোমিয়াম শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল, and low carbon ferrochrome is very expensive. ঠিক আছে, এর মধ্যে 0.1 এর চেয়ে নিচে কার্বন থাকে। সো যত বেশি কার্বন বাড়াতে যাবা, ইন্টারমিডিয়েট কার্বন, হাই কার্বন, তার মানে হলো খরচ খুবই কম, সুতরাং তোমাকে এই ইলেকট্রিক আর্ক ফার্নেস রুটে তখন আর ইউজ করতে পারবা না। কিভাবে করা হচ্ছে, স্ক্র্যাপ মেল্ট করা হচ্ছে। ঠিক আছে, মেল্ট করলে পরে অ্যারাউন্ড 10% ক্রোমিয়াম থাকে ইন দ্য বাথ। সো এই সময়ের মধ্যে ক্রোমিয়াম ইজ প্রোটেক্টেড বাই এনশিওরিং সাফিসিয়েন্ট সিলিকন ইন দ্য মিল। সো বাতের মধ্যে হাই সিলিকন থাকতে হবে, সিলিকন থাকা মানে ক্রোমিয়াম লস হবে না, কারণ ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করলে সাথে সাথে এটা সিলিকন দিয়ে রিডিউস হয়ে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করবে, ক্রোমিয়াম সেপারেট হয়ে যাবে। কিন্তু অক্সিজেন ইজ ব্লোন আউট অফ দ্য মেল টু রেজ দ্য টেম্পারেচার 2000। সো হাই টেম্পারেচার আমাদের দরকার, যাতে করে ক্রোমিয়াম অক্সিডেশন না হয়, কার্বন অক্সিডেশন হয়। কিন্তু এই 2000 মতো যেতে যেতে যে সময়টা, সেই সময়ের মধ্যে অলরেডি কিছু লস হয়ে যায়। So initially chromium oxidized but until temperature reached to 1800 degrees centigrade and then chromium oxidation শুরু হয়। ঠিক আছে, the blow is discontinued when carbon level below specification. So carbon level যখন অ্যাটেন্ড করা হলো, blow discontinue করা হলো, এবং কিন্তু ততক্ষণে বাথের স্ল্যাগের মধ্যে 50% chromium oxide চলে গেছে। ঠিক আছে, সো अराउंड 50% এখন লস। ঠিক আছে, সো রিকভার করার জন্য আমরা তখন স্ল্যাগ মিক্সের মধ্যে সিলিকন দিয়ে অ্যাড করি, সিলিকন দেই যাতে করে সিলিকা ফর্ম করে ক্রোমিয়ামটা বাতিল ব্যাক করে। ঠিক আছে, সো 5 to 10 মিনিটস টাইমের মধ্যে লো কার্বন কুল্যান্ট ইউজ করা শুরু হয়ে যায়, সিলিকন স্ক্র্যাপ টেম্পারেচার টু ব্রিং ডাউন 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পোরিং টেম্পারেচারে, কারণ ওই 2000 এর টেম্পারেচার যদি পোর করি, ইট উইল কন্টেইন ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ গ্যাস, সো আলটিমেটলি তোমার কাজটা উইল বি হাইলি পোরাস। সো ভাবে লেটার করার জন্য কুল্যান্ট ইউজ করা হয় ইন দ্য ফর্ম অফ স্টেনলেস স্টিল। সো স্টেনলেস স্টিল দিলে পরে ক্রোমিয়াম পরিমাণও বাতি বেড়ে গেল, এট দ্য সেম টাইম কুল্যান্ট হিসেবে কাজ করলো। এন্ড ইন দ্য ফিনিশিং স্টেজ আবার ফেরোক্রোম অ্যাড করা হয়, লো কার্বন ফেরোক্রোম, টু এক্সাক্ট ব্যালেন্স দ্য chromium level according to specification. ঠিক আছে, so disadvantage the process, very long time, high temperature needed, যেটা ড্যামেজ ফার্নেস লাইনিং ড্যামেজ করে। লো কার্বন ফেরোকার্বন ইজ ভেরি এসেনশিয়াল, যাতে করে ক্রোমিয়াম কার্বন যাতে না করে, ক্রোমিয়াম ইলটা নেগেটিভলি দেওয়া। এখন এই সমস্যাটা দূর করার জন্য তাহলে আমাদের লাগবে কি, কস্ট কমানোর জন্য আমরা চাই হাই কার্বন ফেরোক্রোম ইউজ করতে, কার্বন বেশি হওয়া ফেরোক্রোম, যেহেতু ভেরি চিপ, এবং ডিকার্বনাইজ দ্য বাথ এট সাফিসিয়েন্ট লো টেম্পারেচার। আমরা এত হাই টেম্পারেচার 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাতে চাই না, যাতে করে লাইনিং নষ্ট না হয় বেশি। ঠিক আছে, সো আমাদের তাহলে কি করতে হবে, কার্বন যদি অক্সিডাইজ করতে চাই ইন প্রেজেন্স অফ ক্রোমিয়াম এট লো টেম্পারেচার, কার্বন মনোক্সাইড রিডিউস করতে হবে। আমরা আগে একটা পেয়েছি, টেম্পারেচার যদি কমাতে চাই তাহলে পাশের পাশে কার্বন মনোক্সাইড কমাতে হবে, এবং এইটা কমানোর জন্য দুইটা মেথড ইউজ করা হয়, আইদার বাই অ্যাপ্লাইং ভ্যাকুয়াম অর বাই ডাইলিউটিং দ্য গ্যাস, অক্সিজেন গ্যাস ডাইলিউট করা বাই অ্যাডিং আর্গন গ্যাস। ঠিক আছে, তো প্রথমটাকে বলে ভ্যাকুয়াম অক্সিজেন ডিকার্বনাইজার, VOD,
আর আর্গন দিয়ে যদি আমরা ডাইলিউট করি তাহলে বলে আর্গন অক্সিজেন ডিকাবাইজার, ঠিক আছে। সো সেম জিনিস একটা কনভার্ট টাইপের ভেসেলের মধ্যে তুমি এটাকে রিফাইনিং করি, মিক্সচার অফ আর্গন এবং অক্সিজেন গ্যাসটা দুই পাশ দিয়ে টুয়ার দিয়ে এটা গ্লো করা হয়, ঠিক আছে। ফেরো আয়রন ক্রোমিয়াম নিকেল মেল্ট প্রিপেয়ার্ড ইন ইলেকট্রিক আর্ক ফার্নেস, আমরা বলছি প্রথমে ইলেকট্রিক আর্ক ফার্নেসে মেল্ট করা হয়, ঠিক আছে। তো মেল্ট করার পরে এটাকে ডিকাবাইজিং ভেসেলে নিয়ে যাওয়া হয়, যেটা অনেকটা কি বলে কনভার্টারের মতো দেখতে, ঠিক আছে। হাই কার্বন ফেরোক্রোমিক চার্জ, সো নো প্রবলেম, হাই কার্বন চার্জ করা হচ্ছে কারণ আমরা এখন অক্সিজেন গ্লো করছি উইথ আর্গন গ্যাস। সো অক্সিজেনের পাশে প্রেসার প্রথমে কম, রেশিও বেশি, অক্সিজেনের প্রেসার রেশিও বেশি কারণ এখন আমি অক্সিডেশন করতে চাই, ঠিক আছে। তো এটা ব্লো করা শুরু হলো, পাশে প্রেসার একটু কম, সো টেম্পারেচার কম লাগবে, অক্সিজেন দিচ্ছি, সো কার্বন রিডিউস হওয়া শুরু হলো। যখন 30% পর্যন্ত কার্বন চলে আসে তখন এই রেশিওটা কমে দেওয়া হয়, সো অক্সিজেন কমিয়ে দিলাম আর 2:1 হচ্ছে। সো এখন আবার অ্যাজ ক্রোমিয়াম নিড প্রোটেকশন গ্লো কন্টিনিউ করলাম, টেম্পারেচার কার্বন যখন 0.9 বা 0.1 এর লেভেলের কাছাকাছি আসতো এই পর্যন্ত করে এখন আবার এটাকে ফার্স্ট স্টেজ অফ ব্লো জেনারেটস হিট অ্যান্ড রেজ টেম্পারেচার বেড়ে যায়, কুল্যান্ট তখন অ্যাড করতে, এখন কুল্যান্ট অ্যাড করতে হয় যাতে টেম্পারেচারটা লো লেভেলে রাখি। এন্ড ফাইনাল স্টেজের মধ্যে অক্সিজেন আর্গন রেশিওটাকে একদম সিগনিফিকেন্টলি জাস্ট রিভার্স করে দেওয়া হয়, এখন বেশি করে আর্গন দেওয়া হচ্ছে, অক্সিজেন কমিয়ে দেওয়া হচ্ছে যাতে করে কার্বনটা যাতে করে অক্সিডেশন হয়, যে একটু কার্বন আছে সেটা পুরোটা যখন শেষ হয়ে গেল তখন বেসিসিটি কন্ট্রোল করা হয়, বেসিসিটি কন্ট্রোল করা হলো, ফেরোসিলিকন অ্যাড করা হলো, আর্গন স্টারিং করতে থাকে যাতে স্ল্যাগ ফর্মিং হয়, স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন হওয়া শুরু হয়। ফাইনালি যদি ডিসালফারেশন করা প্রয়োজন পড়ে তাহলে এই স্ল্যাগটাকে সরিয়ে ফেলা হয়, নিউ স্ল্যাগ অ্যাড করা হয় যাতে করে রিডিউসিং পিরিয়ড, ও ইনফ্যাক্ট নাচ বললেও চলে কারণ আমরা অক্সিজেন এখন অলমোস্ট বন্ধ করে দিয়েছি, তাই তো। সুতরাং এখন বাঘটা ক্যালসিয়াম অক্সাইড, ফেরোসিলিকন, ক্যালসিয়াম ফ্লোরাইড ফ্লুইডিটি বাড়ানোর জন্য দেওয়া হয়, ঠিক আছে, বেসিসিটি বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে, সিলিকন দেওয়া হচ্ছে অবভিয়াসলি আমাদের রিজন যেটা ক্রোমিয়ামটাকে যাতে করে নিচে থাকে। তো ইন দিস এটা হলো আমাদের যে আর্গন অক্সিজেন ডিকাবাইজার, অনেকটা কনভার্টারের মতো। সো মেল্টিং আর্ক ফার্নেসে তারপরে এটাকে রিফাইনিং করা হচ্ছে, তো রিফাইনিং করে ডুপ্লেক্স প্রসেসের মাধ্যমে জাস্ট এটাকে কাস্টিং করা হয়, কন্টিনিউয়াস কাস্টিং যদি নেসেসারি হয় কন্টিনিউয়াস কাস্টিং, আদারওয়াইজ এটাকে আবার ট্রিপ্লেক্স রুটে আমরা ভ্যাকুয়ামের মধ্যে ভ্যাকুয়াম সিস্টেম ইউজ করে এটাকে ফার্দার রিফাইনিং করি। So advantage of this process over just simply electric arc process এর মধ্যে যদি বলি, যে high process yield almost 93%, আমরা এর আগে যেটা দেখলাম সেটা 83% এর মতো আছে। ইউরি ভেসেল যদি ইউজ করি আরো, ঠিক আছে, ইউরি ভেসেলের মধ্যে শুধু ইউরি ভেসেল তার মানে মেল্টিং ইংলিশ সবকিছু ইউরিতে করি তাহলে এটা আরো হাই কোয়ান ফেরোক্রোম ইউজ করা যেতে পারে, সো প্রসেস কস্ট কমে গেল, টাইম ইজ significantly reduced, in fact doubled. মনে করো রিফাইনিং আমরা বলছিলাম 5 ঘন্টা 5 থেকে 6 ঘন্টার মতো লাগে, তো 5 ঘন্টা যদি ধরি 2.5 ঘন্টা লাগে মেল্টিং করার জন্য, 2.5 ঘন্টা রিফাইনিং এর জন্য। এখন এখানে আর্ক ফার্নেসে 2.5 ঘন্টা মেল্টিং করে সাথে সাথে এটাকে অফশুট করা হয় ইন কনভার্টার, ফার্নেসের মধ্যে আবার চার্জ করে মেল্টিং শুরু করে দেয়, সো রাফলি অর্ধেক হয়ে যাচ্ছে প্রসেসটা, যার জন্য প্রোডাকশন রেট ডাবল হয়ে যাচ্ছে। মিক্সিং ইজ ভায়োলেন্ট আর্গন অক্সিজেন ডিকাবাইজার প্রসেসের মধ্যে, যেহেতু আমরা গ্যাস ব্লো করাচ্ছি, সো ক্লিনার স্টিল উইথ লো ডিজলভ গ্যাস ফর্ম করে, and very low carbon and sulfur level is possible, ঠিক আছে। তো এই হলো আমাদের স্টেনলেস স্টিল প্রোডাকশনের জন্য যে দুইটা প্রসেস আছে সেই দুইটা প্রসেস আমরা আলাপ করলাম। সো আমরা যদি এটাকে বন্ধ করি তাহলে রাফলি আমরা আজকে যেটা দেখলাম, ইনফ্যাক্ট ইন্ডাকশন ফার্নেসের সম্বন্ধে একটু ডিটেইলি তোমাদের বইয়ের মধ্যে পাবা, পার্টিকুলারলি কনস্ট্রাকশন এবং ইলেকট্রিসিটি ইন্ডাকশন কিভাবে কাজ করে তার উপর বেস করে। সো ইন্ডাকশন ফার্নেসের মেইন কথা যদি আমরা বলি যে এটা একটা জাস্ট মেল্টিং ইউনিট, নো রিফাইনিং ইজ ডান, ঠিক আছে, নো রিফাইনিং অর ভেরি লিটল রিফাইনিং, মেইনলি ইন টার্মস অফ কার্বনের কথা যদি চিন্তা করি সেটা কিছুটা রিফাইন হয়, কিছু সিলিকন কিছু ম্যাগনেট চলে যেতে পারে, এটা জাস্ট আর কোনো কিছুই সম্ভব নেই এখানে, যার জন্য স্ক্র্যাপ সর্টিং বা স্ক্র্যাপ কোয়ালিটি অফ স্ক্র্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, চার্জিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এছাড়া প্রসেসটা মানে এইটা তুমি যদি অ্যাকসেপ্ট করো তাহলে প্রসেসটা রিলেটিভলি সিম্পল প্রসেস। Environmental effect not to be taken lightly. It damages the environment tremendously. সুতরাং এটাও একটা পয়েন্ট চিন্তা করতে হবে। অ্যাডভান্টেজ অনেক অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। আর স্টেনলেস স্টিলের প্রোডাকশনের মধ্যে মানে এর প্রিন্সিপালটাই ইম্পর্টেন্ট, কারণ এটা মূল কথাটাই হলো কার্বন কমাতে হবে। ও বাই দ্য ওয়ে কার্বন কেন কমাতে হবে সেটা বলা হয়নি, এটা যদি ফিজিক্যাল ম্যাটার পার্ট, কিন্তু এখানে কার্বন কমাতে হয় বিকজ যদি স্টিলের মধ্যে কার্বন থাকে, ক্রোমিয়ামও থাকে, ক্রোমিয়ামটা তখন ক্রোমিয়াম কার্বাইড ফর্ম করে। ক্রোমিয়াম কার্বাইডটা হলো প্রিসিপিটেটস, ঠিক আছে? তার মানে পুরো ম্যাট্রিক্সের মধ্যে ক্রোমিয়াম কার্বাইডটা প্রিসিপিটেট হিসেবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তার মানে এই যে সারা মেটালের মধ্যে একটা ক্রোমিয়াম আছে, সেই ক্রোমিয়ামটা ক্রোমিয়াম অক্সাইড হয়ে যে উপরে একটা লেয়ার ফর্ম করবে সেটা কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ ক্রোমিয়াম সব ক্রোমিয়াম কার্বাইড হিসেবে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো বাট আলটিমেটলি মেটালটা রিলেটিভলি ফ্রি অফ ক্রোমিয়াম, যার জন্য জাস্ট এটা স্টিলের মতো বিহেভ করে, সো এটা মরিচা পড়া শুরু করে। যার কারণেই এই ক্রোমিয়াম কার্বাইড যাতে ফর্ম না করে সেই জন্যই ক্রোমিয়ামটা কার্বনটা কম চাই, ঠিক আছে? টু বিকাম মোর স্টেইনলেস ইউ নিড লো কার্বন অ্যাজ পসিবল। এইটা করার জন্য আমাদের সমস্যা হলো যেহেতু দুইটাই অক্সিডাইজিং, হাইলি অক্সিডাইজিং, সেই জন্য আমি যদি অক্সিজেন ব্লো করা শুরু করি দুইটাই অক্সিডাইজ করা শুরু হয়। তো কিভাবে ক্রোমিয়ামটাকে ইনটেক্ট রেখে কার্বন সরাতে হবে, দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা করার জন্য এটা আরো সমস্যা হচ্ছে যে এটা যদি করতে চাই তাহলে টেম্পারেচার ভেরি হাই লাগে, ঠিক আছে? লো টেম্পারেচারের মধ্যে কিভাবে এটা করা যায় সেজন্য আমরা বলেছিলাম যে সিলিকন বাথের মধ্যে বেশি থাকতে হবে। সিলিকন থাকা মানেই ক্রোমিয়ামটাকে প্রোটেক্ট করা, এবং এটা লো টেম্পারেচারে প্রোটেক্ট করতে পারে। হাই টেম্পারেচারে কার্বনটা ইটসেলফ প্রোটেক্ট করে, সো কার্বন চলে যায়। আর হলো পার্শিয়াল প্রেসার রিডিউস করা। পার্শিয়াল প্রেসার রিডিউস করা মানে হলো যে এটা করতে পারি আমরা ভ্যাকুয়াম দিয়ে এবং অর বাই আর্গন গ্যাস দিয়ে। দুইটা প্রসেসই মার্কেটে অ্যাভেলেবল আছে এবং দুইটাই কমন কিছু, ঠিক আছে? কিন্তু it becomes a longer কি বলে এটাকে, process becomes very expensive, ঠিক আছে? তো এই হলো আজকে আমরা দুটো ক্লাস নিয়েছি একসাথে। কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি।